অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা, পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারা কি একাই ক্ষমতালোভী? আর জয়রাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব? আর নেই? অন্তত বাংলাদেশে অসংখ্য রয়েছে। অন্তু এটা ভেবে নাক ছিটকাতো। এদের বাড়ির লোক কি করে, বউ মেয়ে এরা কি করে, রুখতে পারে না? ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলো দিন এই বাড়ির বউ হয়ে এসেছে। পেরেছে না কেউ স্টোররুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছের ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়কে থামাতে। বরং সে নিজেই অবরুদ্ধ বন্দী। রূপকথারা এভাবেই মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কেমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল, পলাশ ঘুমায় না, রান্নাঘরে বটি বা ছুরি থাকে না, হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল। কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে। আর কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর, অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না। আর্টিফিশিয়ালি মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা। আসিয়া বলে লজ্জিত করো না। মা আসিয়ার মতো ইমানি জোর নেই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরো অনেক কথাই হয়েছিল ওদের। হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞেস করেছিল, আপনি এখানে সব জানাতে এসেছেন আমায়, কি বাবদে? রূপকথা হেসে ফেলল। ওকালতি রক্তে জড়িয়ে তোমার। না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটাকে ভীষণ সস্তা লাগে আজকাল, লাগারই কথা। এমনিতেই সচেতন তুমি, আরও হচ্ছে। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো। রূপকথা সেটাও জানে। সে বলল, বেশ অনেক দিন। এরপর আর বের হওনি না? বিয়ের পর ভার্সিটি যেতে দেওয়া হয়নি। থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবনযাপন করছি আপাতত। বের না হলেই ভালো, এজন্যই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থটার্থ নেই। বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো, তো বুঝবে এটা। আর পাঁচটা মেয়ের মতো নও যেমন তুমি, এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে। ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমী হয় সচরাচর। আমিও তাই করছি। সাবধানে থেকো। পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালে বাধা পড়ে আছো এই বাড়িতে। বাইরের জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়াও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবল, হয়তো মাজাহার, নাকি আরও কেউ বা কারা। অন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন। তিনি একবার বলেছিলেন, পেছন মেরে বালুর ছ্যাঁক দেওয়া বুঝিস তোরা? তখন বোঝেনি অত। আজকাল আমজাদ সাহেব সহ এসব বুজুর্গ প্রবীণদের কথার মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক যে পেছন মেরে আবার বালুর ছাক দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবল, এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না? ভাবি অসুস্থ অন্তিক কি করছে না করছে। আম্মুকে দেখার ইচ্ছেটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল 11টার দিকে পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিক এলো। অন্তু ভাবেনি এমনটা। স্মিত হাসি ছেলেটার মুখে। হাতে 2 প্যাকেট মিষ্টি, ছোট্ট দুটো অসময়ের তরমুজ, ব্যাগে অনেক রকম খাবারের পাত্র। নিশ্চয়ই রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। অন্তিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুর বাড়ি, সাথে এনেছে কুটুম বাড়ি আসার ঐতিহ্য। এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা এবং খুশি যেন।
অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো না। বুকটা হু হু করে ওঠে তার। ভোলাই যায় না আব্বুকে। তবুও খোদা তালার এই নিষ্ঠুরতা মেনে নিতে হয়। রিমি খুব যত্ন করলো অন্তিকের। দুপুরে না খাইয়ে যেতে দিল না। এত সব কিছু আনার জন্য ধমকালোও বটে। অন্তুর কিছু করতেই হলো না, যা সব রিমি সামলাচ্ছিল। যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাবার সময় আচমকাই অন্তিক বোনের হাতটা ধরল। অদ্ভুত গলায় বলল, ক্ষমা করিসনি তাই না? ধরে রাখিনি। তুই এসেছিস, খুশি হয়েছি আমি। ভাবি ভালো আছে? আম্মু? অন্তিক একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাখ অন্তু। আমার নিজের রোজগারের টাকায় কেনা। সুদ বা অনৈতিকতা নিয়ে একটুও। আমার খাটুনি রায়। ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকরি পেয়েছি। অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে। কত বদলে গেছে অন্তিক। ঠিক সেই ৫-৭ বছর আগের অন্তিক। অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই ভালো আছিস অন্তু? ভালো নেই। ম্লান হেসে চেয়ে থাকে অন্তু। অন্তিক হাসল। ভাগ্যের পরিহাস। জানি না তো। তুই বলতে পারিস কি ঘটছে এসব? দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল। অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্তু। অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল, অন্তু দৌড়ে সিঁড়িঘরের জানালা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে। যতদূর দেখা গেল চেয়ে রইল। পেছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারারাত ধরে অন্তুর গল্প শুনেছে। দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা। সে বুঝল ভাবি বানিয়েছে জামাটা। মার্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোহফা। রিমি মুগ্ধ চোখে চেয়ে দেখল। খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এই বাড়িতে কেউই তাকে অন্তু ডাকত না। হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনে দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ নয়। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ, এই নিয়ে চারদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টার কোনো ত্রুটি করছেন না। বোনের ছেলে গুম। প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি তাদের, কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভোতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গিয়েছিল 10 মিনিট পরেই। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, তাছাড়া দাপটি আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে না। অন্তু ঘরের দরজাটা এশার আজান পড়তেই আটকে দিল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়লেই বুকের ভেতর ছ্যাদ করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলেন। নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা 3 জন, তার মাঝে ও একা। গা শিরশির করছিল। বেডসাইড টেবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়ে অন্তরাত্মা পুড়ে উঠছিল। আখির লাশটা চোখ থেকে সরছে না। বহুদিন ভুলেছিল, তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তিবোধ হচ্ছিল উত্তেজনায়। জয় যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেলল চট করে। এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারি, হামজা, পলাশ, এরা ওর নাগালের বাইরে, তাই বলে মাফ। রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। পা শিরশিরে অসহ্য উত্তেজনায়। রক্তে আগুন জ্বলছে।
অথচ নারী মনে দ্বিধা। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরে এত ভয় লাগছিল, অন্য কেউ হলে হতো। মামা শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্পও বাড়ায় তার দিকে, অন্তুর গাটা মৃগীরোগীদের মতো কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত, ঘরের জানলা দরজা সব বন্ধ। তবুও অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সেই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রুফটপে। জানালার বাইরে কেউ গুমড়ে উঠল। অন্তু সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা ঘোঁত আওয়াজ, গা ছমছমে লাগছিল, যেন কেউ কোনো জীবন্ত কারো রক্তপান করছে। জয়ের রুম সদর ঘরের শুরুর দিকে। বাড়ির গঠনটাই আজব, বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তুর মনে হলো নিচ থেকে গোঙানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবল বদ্ধ ঘর বাতাসের ঘাটতির কারণে এমন ভোঁতা আওয়াজ কানে বাজছে। দোতলার সদর দরজায় টোকা পড়ছে এবার। অন্তু সচেতন হলো। এই মাঝরাতে কে এসেছে? জয়। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ড্যাগার তুলে নিল হাতে। ছোটোখাটো অস্ত্রাগারি বটে জয়ের রুমটা। দরজার সামনে গিয়ে মিনিট পাঁচেকও ওপাশ থেকে জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞেস করল কে, প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল, খোলো। জয়। তুমি সম্বোধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করল। ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতেই কেউ একজন হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পেছন ফিরল। অন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত, অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো। মুখটা কালো হাজি রুমালে বাঁধা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাইবুট জুতো পায়ে, হাতে কালো গ্লাভস। শরীরে শুধুমাত্র চোখ এবং মাথা ভর্তি ঘন চুল ছাড়া কিছুই দেখতে পাবার উপায় নেই। চোখের মণি ডাইনিং স্পেসের ড্রিম লাইটের আলোয় জ্বলজ্বল করছিল। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেবের রুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞেস করল, কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক গলা। আশপাশ দেখে নিয়ে বলল, আপনি জয় আমিরের স্ত্রী। সঠিক ধরেছি? ভরাট স্বর, গমগমে তেজ যেন কণ্ঠের আগায়। অন্তু সেই জবাব না দিয়ে বলল, আপনি কে? এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্দরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নই? ভদ্রলোক হবার যুগ নয় এটা। পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটাও তো মনে করছি না। কেন এখানে এসেছেন সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন, কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না। আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি। হাতে সময় কম, সরে দাঁড়ান। ভেতরে কি কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভ্রু জড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে। এত কড়া পাহারার পর লোকটা দোতলায় উঠে এসেছে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই। আজব। আগন্তুক অন্তুকে বলল, আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, ডাকুন। অন্তু ডাকল। আগন্তুক দরজার সামনে থেকে সরে একপাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললেন অমনি পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল হুড়হুড় করে। হুমায়ুন সাহেব চমকে বলল, কে রে? কে তুমি? কে? কে এই টার্মিন? বসুন চাচা। উত্তেজিত হবেন না, ভেতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করে দিলেন। আগন্তুক বলল, চাচিমা, আপনি ব্যস্ত হবেন না। আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্রশস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলল,
আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাহ পাক আমাকে সবর দিয়েছেন। আমি তার কাছে আরও সবর প্রার্থনা করছি। যা জিজ্ঞেস করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক। আখিরাতে জাহান্নামে যাবার পথে আমার আপনার আবার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাবার পথে পরিচিতিসহ অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে ঘামছেন। পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে। কে এই আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করছে, মুমতাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল, তাই তো? হুমায়ুন সাহেব হাত দিয়ে ঘর্মাক্ত মুখ মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফের বলল, কি হয়েছিল মুমতাহিনার সাথে আসলে? আপনি কখন গিয়েছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিনা ওরফে আখি। এটা কে তাহলে? মুমতাহিনার ভাই? কিন্তু সে তো মরে গেছে। কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল। কুরআনুল কারিমে একটা সূরা আছে মুমতাহিনা নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গালের ভেতরে। টিগারে বারবার ছটফটে হাত রেখেও আবার সরিয়ে নিচ্ছিল। শাহানা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। আগন্তুক অনুরোধ করল, চাচিমা, আপনি চিৎকার করবেন না। আমার হাতে সময় কম, রাত ফুরিয়ে আসছে। আমি কিছু জানতে এসেছি তা উনি বলছেন না, সময় কেটে যাচ্ছে। এভাবে ছাড়া উপায় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আল্লাহর ওয়াস্তে চিৎকার করবেন না, এইটুকু রহম করুন। মুমতাহিনাকে যখন আনা হলো এখানে, তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো। মেয়েটা চমৎকার মায়াবতী ছিল, যেন অ্যারাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতার ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনোই। ওড়না মাথায় থাকতো সব সময়। ওকে রোজ খাবার দিতে যাওয়া বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে, তার সামনে মাস্টার্স পরীক্ষা। হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেতেন 3 বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাঁটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গিয়েছিলেন স্ত্রীর রোগের জন্য। কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাদ মানে? এমনও হয়েছে রোজ 2-3 বার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে। তবুও মেয়েটা বেঁচে ছিল কোনো রকম, তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার, পাগলামি করার। পলাশ কি চুপচাপ বসবে? কেন বসবে? সেই গেল শেষবার 16 বছরের সেই অর্ধমৃত মুমতাহিনার কাছে। এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয়। অন্তুর শরীরটা থরথর করে কেঁপেছিল সেসব শুনে। মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে, অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল। আগন্তুক সেই রাতে হুমায়ুন পাটোয়ারির বুকে কম বেশি 70টা ছুরির আঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেই। অন্তু একদৃষ্টে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া। রক্ত ছুটে এসে 2-1 ফোঁটা অন্তুর শরীরে লাগতে শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠছিল। জয় ভুল বলে না। মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল, এত সন্তুষ্টিদায়ক দৃশ্য সে আগে কখনো দেখেছে কিনা। হুমায়ুন পাটোয়ারির যকৃত এবং হৃৎপিণ্ডের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে দেখছিল তা, বুক ভরে শ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল। বাপ, মারিস না বাপ, আমার নাকফুল খুলে নিস না তুই। আমি ওনারে খুশি করতে পারি নাই, যা করার করেই তো ফেলেছে। আমার নাকফুল কেড়ে নিস না তুই, ছেড়ে দে, তোর দোহাই লাগে।
ভাবতো, তোর মা যদি এমনে বলতো, পারতি পারতি কথা না রাখতে, ছেড়ে দে বাপ, মারিস না, আমার সুখ দুঃখের সাথী, আমার পাপ পুণ্যের সাথী। অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বাপা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে গেলেন, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাচের ফুলদানিটা তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণ বিমূঢ় চেয়েছিল, আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটু খারাপ আচরণ করেনি, যেন সে শেখেনি সেসব। কিন্তু অন্তুর সহ্য ক্ষমতায় আসেনি। শাহানার রক্তে হাত ভিজতেই একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো। ইচ্ছে করলো যে ঠোঁট দিয়ে মিনতি করেছে শাহানা স্বামীকে বাঁচানোর, সেই ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতে। অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তুর শাহানার জন্য। এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা গোমাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন। এদের চেয়ে জঘন্য নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দুনিয়াতে? নেই বোধ করি। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার। এজন্যই বোধহয় বুজুর্গানরা বলে গেছেন, সৃষ্টিকর্তা জুড়ি বেছেই মেলান, খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগন্তুক যখন থামলো তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম লাগছিল না। ছুরির আঘাত হুমায়ুন পাটোয়ারির পাঁজরের হাড় গুঁড়ো করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল। আগন্তুকের কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুতে রক্তের চাপড়ি পড়েছিল। আগন্তুক চলে যাবার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল। দুর্বোধ্য সেই দৃষ্টি বিনিময়। সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে শুকরিয়া জ্ঞাপন করল। বোঝা গেল না, ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখটা দেখা হলো না, জানা হলো না পরিচয়, হলো না বিশেষ কথা, তবুও তারা খুব পরিচিত একে অপরের। তাদের মানসিকতা এবং পথ তো এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে, সেখানে লাশ বিছিয়ে আছে। ধ্বংসলীলা চলেছে অন্ধকার এবং অবরুদ্ধ রাতে। ঢাকায় সম্মেলনের জেরে রোডঘাটে হানাহানি তো চলছেই, আবারও জামায়াত ইসলামীর কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী। বিরোধী দলের নেতৃবর্গরা তখন অবরুদ্ধ আছে। কতজনের মৃত্যুদণ্ড জানান দেওয়া হলো, কতগুলো গোপন হলো, সেই খবর কে রাখল? জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ। চারদিকে হাহাকার। রাজধানীর জনজীবনে শোক লেগেছে। মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে। আসলে কত মরে কে জানে। মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটা সন্ত্রাসদের, তখন দেশটা ক্ষমতাসীনদের। বিশৃঙ্খলের রাজত্বে বন্দী গোটা দেশটা। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুরে ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কনুইতে টেপ মারা, ভুরুর উপরে কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছালো এশার নামাজের পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও অন্তু নেই। জয় ঘরে ঢুকতেই হতবাক হয়ে গেল। মেয়েটা কোথায় গেছে? মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে। মেয়রের বাড়িতে মেয়রের বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গালির খই ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করালেই না। অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানল অন্তু যায়নি সেখানে, তখন টনক নড়ল। বকে উঠল, শালির মেয়ে, পেরেশানি ছাড়া আর কিছু করালো না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্য হয়ে চারদিকে খুঁজল। কোথায় খুঁজবে এই রাতের বেলা? মাথা গরম হয়ে উঠছিল। গোটা শহর ঘুরল। এতক্ষণের উত্তেজনা শেষে চট করে মাথা এলো,
খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো? ঘড়িতে রাত 12টা। শেয়ালার ঝিঝি পোকার ডাক কবরস্থানের এই নিশুতি নীরবতায় গা ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে। জয় খাদেমকে খুঁজে পেল না। শরীরের ব্যথাগুলো টনটন করছে। শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি এই জীবনে। এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতর দাগ নেই? জয় হুটহাট ভাবে, গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো। কর্ম অনুযায়ী ফল পেয়েছেন, আঘাত কেউ অকারণে করেনি। দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো। এখানে না পেলে কোথায় খুঁজবে? মনে মনে ঠিক করলো দেখা হওয়া মাত্রই কানছাড়ার উপরে কষে একটা ঘুষি মারবে। এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি, এটা নিশ্চিত সে। কবরস্থানের গেটটা এত রাতেও খোলা। জয় সন্দেহ মাফিক এগিয়ে গিয়ে আশানুরূপ দৃশ্যটাই দেখল। অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেমের কাছে, চাচা, একটাবার আব্বুর কবরের কাছে যেতে দিন, আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসব। দোয়া এখানে দাঁড়িয়েই করব, কথা দিচ্ছি। পেছন থেকে অন্তুকে চিনতে একরত্তিও ভুল হলো না জয়ের। দম ছাড়ল এবার। অবুঝের এই আবদারে খাদেম ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত করে বলা লাগতো না আমারে, কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে নেই যে। অন্তু ঝরঝর করে কেঁদে ফেলে। জয় গিয়ে সামনে বসল। অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে উঠছে। সে উঠে দাঁড়িয়ে বলল, চাচা, আজ চলো নীতি ভাঙি। আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে, 2 মিনিটেই ফিরব। খাদেমের নিষেধ শোনার লোক না জয়। অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের ওপর। হু হু করে কেঁদে ওঠে। জয়ের কানে খুব লাগছিল কান্নাটা। কি যে করুণ সেই স্বর এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না। নিয়ম মানে না মায়া, না মানে রীতি। অন্তুকে টেনে উঠানো যাচ্ছিল না। জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তুর উপর জন্মেছিল। হাঁটু মুড়ে সামনে বসে বলল, আরমিন, রাত হয়েছে, কখন এসেছো এখানে? কোথাও গিয়েছিলে তুমি? কোথায় তা এখন জানতে চাইলাম না। এমন একটা পরিস্থিতি, না পারছি টেনে একটা থাপ্পড় লাগাতে। আর কত জ্বালাবে আমায়? ওদিকে কিয়ামত হয়ে যাচ্ছে, চলো আবার আনবো তোমায়। অন্তু হাত ছাড়িয়ে নিল। জয় বসে থাকে চুপচাপ। শরীরটা ব্যথা, কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার উপর। দুজন মিলে দোয়া করল কবরের পাশে দাঁড়িয়ে। জাবেদ আমিরের লাশ পাওয়া গিয়েছিল না। জয়ের তা মনে পড়ল। এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে? সে তো এসব শেখেইনি অন্তুর মতো। পাপী সে, তার প্রার্থনা রব কবুল করবে? রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো। তাদের পায়তারা স্পষ্ট। আজ পারলে জয়কেও ছাড়বে না, পিষে রেখে যাবে। হামজার ভয় পাবে না আজ, অর্ডার আছে এমন। জয় মিটমাট করার চেষ্টা করলো, পারল না যখন পিস্তল বের করতে হলো। তাতেও ভয় পেত না বোধ করি, কিন্তু কিছু ডিল, কিছু স্বার্থ। হুমায়ুন পাটোয়ারির লাশে পচন ধরেছে, তবুও তদন্ত ফুরায়নি। হামজাকে বহুবার জিজ্ঞেস করা হলো, আপনার বাড়িতে কার এত বড় সাহস? এই বাড়ির পাহারা ও নিরাপত্তা। বাড়িতে থই থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক। জয়, হামজা চুপচাপ। তাদের কাছে জবাব নেই, কিন্তু ব্যাখ্যা আছে। বিশ্বব্যাংকেও ডাকাতি হয়, অর্থাৎ সেরকম ডাকাতও আছে। তবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা, কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী। আর অবাক হবার কি? প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয়? বাহিনী বিশাল ছিল, কিন্তু অন্তু বলল, ওপরে শুধু একজন এসেছিল, নিচের ধস্তাধস্তিও সে শুনেছে। এরপর আর জবাব নেই। জয় কোনো প্রশ্ন করল না। সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে। সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা। মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল। তার উপর অন্তু কথা বলছিল না।
সে পারমাণবিক বোমার মতো। ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে। মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয়, সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না। হামজা সচেতন। হামজার বাপ মরেছে, মা মৃত্যুশয্যায়, অথচ সে নির্লিপ্ত। তার কোনো হুটোপাটা নেই। মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায়, দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে। সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তুকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? আব্বুর কবরখানা জিয়ারত করতে। জয় শান্ত চোখে তাকালো। আমি জয় আমির। বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নেই আরমিন। 27-এ জন্মাইনি আমি, পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মেছিলাম। আমি কোথায় গিয়েছিলাম সেটা তেমন জরুরি কিছু না। তবুও যদি জানতে চান, আমার একটা শর্ত আছে। সুযোগ লুফে নেওয়া ভালো। কি শর্ত? আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই। গণ্ডির বাইরে মৃত্যু থাকে, তা পার করো না আরমিন। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞেস করছি। আমিও তো শর্ত দিলাম, চাবি চাইছি না তো, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছু নেই ওই ঘরে, তুমি কখনো যাওনি, তাই এত কৌতূহল। যা জিজ্ঞেস করছি জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালী ছিঁড়ে আনবো। ধৈর্য নেই আমার। অন্তু চুপ। জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতেই অন্তু চট করে হাতে কাচের লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল। জয় হতবাক হয়ে যায়। অন্তু বলল, মৃত্যুটা বিষয় না, কিন্তু কারো ক্ষমতার দাপট দেখাটা অন্যায়। ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান না নিয়ে ছাড়ব না। জয় বাউচি কেটে অন্তুর বাহুর নিচে হাত গুলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাঁদে এক জায়গায়। হাত শিথিল হতেই কাচের কৌটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল জয়। বলল, দুঃসাহস কতখানি তোর কলিজায় আরমিন। একদিন কলিজাটা বের করে ওজন করে দেখব। আল্লাহ পাক আপনার ইচ্ছাটা পূরণ করুক। কোথায় গিয়েছিলে? চাবি কোথায়? কোথায় গিয়েছিলে? চাবি। উচ্চারণ করতে পারে না অন্তু। একটা গাঢ় চুমু খেয়ে বসে জয়। অন্তু কষে দুটো আঘাত করল বুকের উপর। জয় নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল, এর চেয়েও খারাপ কিছু করি, তার আগে প্রশ্নের উত্তর দাও। যে লোকটা এসেছিল ওর সাথে কি কথা হয়েছে তোমার? আমার না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বলো, খুব দরকার আমার। বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে। বল, কি জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করেছিস? জয়কে অন্তর্যামী মনে হলো। কিছুই জানি না। কথা হয়নি, তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে। এই নিয়ে কোনো দ্বিধা নেই তো আপনার? এবার বলুন, চাবি কোথায় রাখা হয়? এত জেদ তোর? এত জেদ কেন তোর? এত সাহস কোথায় পাস বান্দির বাচ্চা? অন্তুকে বিছানায় ফেলে বুকের উপর উঠে বসল জয়। গলা চিপে ধরে অশ্রাব্য ভাষায় আরও দুটো গালি দিয়ে বলল, তুই কি চাস? বাড়িটা জাহান্নাম হয়ে গেছে যেদিন থেকে তুই এসেছিস। এত কিসের তেজ তোর? অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল। শ্বাস আটকে গেছে। চোখের শিরা লাল হয়ে উঠেছে। তবুও সামান্য উশব্দ করল না, বা কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয়। অন্তুকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা। বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করল, শালি তোর চাবি চাই, তাই না? অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল। জয় বলে উঠল, তোর পাশা যদি তুই দড়ি ছিঁড়ে কুত্তা দিয়ে মারা দিস, তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকব? খাটের এক কোণায় মশানাশক অ্যারোসেলের ভর্তি লোহার কৌটা রাখা থাকে। আকস্মিক অন্তু সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল। থুতুনিতে লাগতেই গাঢ় এক জখম তৈরি হয়। জয় হাত সামনে এনে দেখল রক্ত ঝরছে থুতুনি থেকে। অন্তু তাকিয়ে দেখছে তা।
তার মুখে তৃপ্তি, চোখ দুটো গম গম করছে জ্বলন্ত শিখার মতো। তোকে বসে থাকতে বলিনি তো, তোর ভালো মানুষই তোর কাছে রাখ। তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে? তুই যা করেছিস সে তুই ভুল করেই কর, আর জিদে অথবা ক্ষমতায়। তা যদি আমি অন্তু কোনো দিন ভুলে যাই, আমি এক বাপের সন্তান না, অথচ আমার বাপ একটাই, আমজাদ আলী প্রামাণিক। দুদিন বাদে শাহানা মরে গেলেন। সীমান্তর লাশ পাওয়া গেছে। প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি, এবার আবার দুদল করে ইন্টারোগেশনে আসে। একদল ওর বাপ মায়ের জন্য আর একদল সীমান্তর জন্য। রোজ রাজধানী থেকে কল আসে, তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যায়। উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের? পরিস্থিতি সবার জন্য কেয়ামতের সম। অন্তুকে পলাশ ছিঁড়ে খাবে। হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না। জয় কি করছে তা ঘোলা ঘোলা। জয়ের পেছনে কত কেস ফাইলে জমা হয়ে আছে। এসব সন্দেহ তার উপর হামজার সমান এসে পড়ছে। অথচ সে দিব্যি ঘুরছে, খাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, কার্যালয়ে বসছে, কবুতরকে দানা খাওয়াচ্ছে, অন্তুর সাথে সেদে সেদে ঝগড়া করছে। তার দিন যেন ভালোই কাটছে। আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে। হামজা বেশি দিন এভাবে টিকতে পারবে না, তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে। কতদিন তাকে প্রোটেক্ট করবে উপর মহল, যতদিন স্বার্থ আছে। পুরা না করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে না। তার মাথার উপর ফাঁসির দড়ি রঙ্গ করে নাচছে। তবুও পৌরসভার উন্নতি করে চলেছে সে। রাস্তাঘাট তৈরি করছে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন। সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজে লাগাচ্ছে না, সেটা আলাদা বিষয়। জন্ম নিবন্ধনের একটা সামান্য কাগজ সাইন করতেও 1000 টাকা নিচ্ছে। রাস্তাগুলো বছর না ঘুরতেই পিচ উঠে গর্ত তৈরি হবে, সেসব আলাদা বিষয়। তবে সে শীতে কম্বল দেয়, গরমে টিউবওয়েল বসায়, ভাতার কার্ড দেয়। আর জয় ছাত্র সংসদ দেখছে। তবুও কেন যে বদনাম ঘরের গাদায় আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারদিকে, এটা রাজনীতিবিদদের অবিচ্ছেদ্য অংশ। বদনাম না হয়ে পলিটিক্স করা যায় না। এই বাড়িটা স্বাভাবিক না। বাড়ির প্রতিটা ইটও অস্বাভাবিক। কাল এই বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধে অনুষ্ঠান, গোটা এলাকার লোক খাবে। সেই রাতে অন্তুকে ডাকা হলো। হামজা প্রশ্ন করল, আম্মাকে তুমি আঘাত করেছিলে? হ্যাঁ। আর আব্বুকে? ওই লোকটা। চিনতে পারোনি তাকে? না। লম্বা ছিল? হ্যাঁ। আর? আর কিছু দেখতে পাইনি, মুখ বাঁধা ছিল। তবুও সাহায্য করলে? আমি সাহায্য করেছি তা কি করে বলছেন? তুমিও বোকা না আরমিন, আর আমিও হামজা পাটোয়ারি। তাহলে তো সব ধারণাই আছে আপনার, আর জিজ্ঞেস করছেন কেন? তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে। না না, আছে। আছে বলেই তো কিছু মনে হয় না। দেখুন, মানুষের দুর্বল ক্ষেত্র দুটো, শরীরের ব্যথা আর সব শেষে প্রাণটা। কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র তিনটা, ইজ্জত, শরীরের ব্যথা আর সব শেষে মৃত্যু। বাহ্যিকভাবে আমার কোনো সম্মান নেই, তা রাখেননি আপনারা, কিন্তু আসলে তো আছে। আর সেটা রক্ষা করতে আমার কোনো মতে শ্বাস চলাই যথেষ্ট। আজ আর আমি বোধহয় সেই পলাশের রুফটপের অন্তরৈনী মেয়র সাহেব, আর রইল মরণ। ওটা তো শখে শখে কবুল, এটা কোনো জীবন হলো? ছি। হামজা জয়কে বলল, তোর বইয়ের পড়ালেখা বন্ধ করে দে, এত না পড়লেও চলবে। যথেষ্ট শিক্ষিত হলো, এখন সংসার সামলাক, সংসারে কাজও বাড়বে। একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে। অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল। হামজা ভয়ানক সে জানে, কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে। পড়ালেখা না করা, জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা, এর চেয়ে বড় দুর্বলতা নেই তো? না, নেই। হামজা ঠিক তাই পয়েন্ট করেছে। অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল আরেকবার হামজাকে। কঠিন ভয়। চোখে মুখেও সেই ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পেছন থেকে ডেকে উঠল, মেয়র সাহেব।
পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে করেন? হামজা পেছন ফিরে সুমিষ্ট হাসে। শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি শেষ অবধি অনেক কিছুই করব আরমিন। চোখ দুটোর যত্ন নাও, দেখতে হবে সেসব। বিশাল ডুপ্লেক্স বাড়ি, কাচের সমারোহ চারদিকে। সুস্থ চোখে আভিজাত্যের কমতি চোখে পড়ার অবকাশ নেই। দেয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকারে বলতে চায়, আমি অমুকের রক্তের বদলে আদায় করা টাকায় কেনা। অথবা কোনো আসবাব হয়তো অভিমান করে স্বীকার করে না ওটা কেনার টাকা পলাশ কারো বউ ছিনিয়ে নেওয়ার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে। মেঝের টাইলসগুলো অবশ্য বলে না মুখে, আমার মূল্য অমুক মুদি দোকানদারের সারাদিনের পরিশ্রমের টাকা চাঁদাবাজিতে খোয়া যাওয়া পয়সায় কেনা। ওরা জড় বস্তু, ওরা এসব কেন বলবে? পলাশ হেলে দুলে ঢুকলো হলরুমে। তার কানে সব চিৎকার মধুর ঠেকে। আজ মদটদ খেয়ে আসেনি। সোফায় বসে চেঁচালো, রূপ, রূপ, নিচে আয়। রূপকথা এসে জিজ্ঞেস করলো, কিছু লাগবে তোমার? পাশে বস। রূপকথা জানে পলাশের কি লাগবে, কিছু প্রশ্নের উত্তর। পলাশ রূপকথার ঘাড়ে মুখ থুবড়ে আতশোয়া হয়ে বলল, পাটোয়ারিদের বাড়িতে কেন গিয়েছিলি রে? একা একা ভালো লাগে না বাড়িতে, তাই তো? রূপকথা চোখ বুঝল। আমায় মেরে ফেলো না কেন? তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যথাও দেয় না আমায়। ধুর, মারবো কেন? ছোটবেলা থেকেই ভালোবাসি তোকে। এতদিনের ভালোবাসায় কেউ একেবারে মারে? ঠিকই বলেছ, রোজ মারতে হলে একেবারে মারা উচিত নয়। কিন্তু তুই আমায় মারতে চাস, এটা জেনে কষ্ট পেলাম। আমি তো খারাপ না। না, আমি মারতে চাই না তোমায়, কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না। পলাশ অবাক হবার ভান করে। এই সাহস কোথায় পেয়েছিস রূপ? আগে তো ছিল না। তুই বদলে গেছিস অনেক। পলাশের চুলের মাঝে হাত গলায় রূপকথা। ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না। আমার মনে হয় তাই হয়েছে। আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে, অথবা পাগল হয়ে গেছি। কি সুন্দর দেখতে লোকটা, চোখ নাক চুলের বাহার। সুদর্শন স্বামী রূপকথার, তার সাথে খুব মানায় পলাশকে। লোকটা হাসলে খুব সুন্দর দেখায়, নাকটা কুঁচকে চোখ দুটো ছোট হয়ে যায়। রূপকথা চুলে হাত বুলিয়ে দিল, অথচ মনটা বিষিয়ে আছে। মানুষ মনের কথা শোনে কে বলে? মনকে লুকিয়ে উপরি রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায়। তাদের সম্পর্কটা অবর্ণনীয়। জয়ের বইয়ের চোখের দিকে তাকিয়েছিলি কিছুক্ষণ, চোখ দিয়ে কিছু ইনপুট করেছে তোর ভেতরে। রূপকথা হাসল। ওকে তুমি ভয় পাও? না, ও আমাকে ভয় পায় না, এটার জন্যই দুঃখ পাই আমি। ঠিকই, ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই। তুই কি ওর মতো হতে চাচ্ছিস? সোজা হয়ে বসে রূপকথার পেট জড়িয়ে ধরে পলাশ। এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত। চাইলেই কি সম্ভব? আমি তো তোমার শিকার। 6 বছরের বিবাহিত জীবনে মনুষ্যত্বহীন কুকুরে পরিণত হয়েছি। আমি নোংরা, আমি কেন ওর মতো হতে যাব? তুই প্রতিবাদ করছিস রূপ, আগে তো করতি না। না, করছি না, সেই সাধ্য আমার নেই। তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি। না, হবি না, আমি এতটাও দুর্বল না। গোড়া থেকে উপড়ে ফেলবো একদম সব কটাকে। তুই চিন্তা করিস না তো, তুই মুক্তি পাবি না। আবারও এক নারকীয় রাত, অনেক দিন পরেই। আজ মেয়ে আনেনি পলাশ। মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন অধিকাংশ সাইকো খুব লজিক্যাল এবং কুল হয়। বদমেজাজও এক প্রকার সাইকোপ্যাথ, তবে সেটা হালকা ভয়ানক নয়। কিন্তু যত শান্ত তত মারাত্মক। তবু আজ রূপকথার সুখ সুখ লাগলো। সে কিসের যেন আশা করে আজকাল। কেন যেন মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে, সব বদলাবে, এই অবরুদ্ধ রাত কাটবে। স্বপ্ন দেখাও এক প্রকার সুখ।
জয় রোজ অন্তুকে অত্যাচার করে, বিভিন্ন প্রশ্ন করে, কোনো কাজ হয় না। মাঝে মধ্যে জয়কে সর্বজান্তা মনে হয়। মানুষের আন্দাজ শক্তি কতটা প্রখর হতে পারে। জয় যেমন সেদিন চট করেই বলল, পলাশের বউ এসেছিল বাড়িতে। অন্তু চুপ। জয় বলল, এসে কি বলে গেছে? আপনি তো সব জানেন। আপনার সব ধারণা শতভাগ মিলে যায়। এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়েও আমি আপনার কাছে কৃতজ্ঞ। অতীত টতীত ভুলিনি, সেটা আলাদা বিষয়, সেটা বড় কথা না। বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন। আমার এমন কোনো প্রশ্নই নেই যার উত্তর আপনার কাছে নেই। জিজ্ঞেস করলে বলবেন সেসব? নরম করে বলল অন্তু। না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন কিছু একটা ডিসকাস করা যাক। জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়াশলায় রেখে বলল, তুমি স্বার্থপর ঘরোয়ালি। নিঃসন্দেহে। মাথা দুলিয়ে হাসল অন্তু। জয় তাকায়। অন্তুর চোখে একটুও গ্লানি নেই। আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটো, যেখানে বারবার জয়ের মরণ হয়। জয় আজকাল গম্ভীর হয়ে পড়েছে। দুষ্টু সত্তার ঘাটতি দেখা দিয়েছে। সেসব ভেঙে আজ হেসে ফেলে, গান গেয়ে উঠল, দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার আশা মেটে না। হাজার নয়ন দাও না আমায়, লক্ষ নয়ন দাও না আমায়। এক হৃদয়ে। আর গাইল না, চট করেই থেমে গেল। অন্তু নির্লিপ্ত। জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতের মতো চোখের ভাব করে বলল, আমার কাছে যদি একটা মন থাকতো না, পাক্কা তোর উপর পিছলা খেত আরমিন। অন্তু নির্বিকার মুখে চোখ ফেরায়। আল্লাহ বাঁচিয়েছে, ভাগ্যিস নেই। জয়ের মুচকি হাসির দমক বাড়ল। ভাগ্যিস নেই। গা দুলিয়ে হাসল অপলক চেয়ে থেকে। অন্তু প্রসঙ্গ বদলায়। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এত কিছুর পরেও কিন্তু মুস্তাকিন মহান এই বাড়িতে এলো না। এত সব তদন্ত সংস্থার মেলা হলো বাড়িতে। পিবিআই ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল, অথচ সে আসেনি একবারও। বিয়ের পর তাকে একবার দেখেননি। বিষয়টা ঘাপলা লাগে না আপনার? না, লাগে না। লম্বা একটা টান দিয়ে ধোঁয়াটুকু গিলে ফেলল। অন্তু অনেকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কোনো কথা বলতে পারল না হতবিহ্বলতায়। জয় জিনে আসর করা লোকের মতো গটগট করে বলল, তুমি সেদিন মুস্তাকিনের সাথে দেখা করতেই বের হয়েছিলে বাড়ি থেকে। তার বাড়িতে দেখলে, পিবিআই অফিসে দেখলে, কোথাও পেলে না। এরপর পলাশের ছেলেদের তারাও খেয়েছিলে রাস্তায়। এরপর আরও কোথায় গিয়েছিলে বলছো না, সেটা কোথায়? অন্তু হতবুদ্ধি হয়ে গেল। আপনার ঘাড়ে কি জিন চালান করা আছে? সবটা আন্দাজ। এত নিখুঁত? জয় হাসল। তার গাল ভর্তি ধোঁয়া বাতাসে মিশল। হাসি চওড়া করে বলল, অভিজ্ঞতা বেশি আমার, বরাবরই তো বলি। তুমি এই যে ছুটছ কৌতূহলের পেছনে, একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে। আমি বুঝি তোমাকে ঘরোয়ালি। আমিও আপনাকে বুঝি। আমি জানি, তাই তো দূরত্ব মেটে না। না মিটুক কখনোই। জয় অন্তুর দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে। না মিটুক। সকাল সকাল জয়ের ফোন বাজছে। অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো, অথচ জয় তখনও বেঘরে ঘুমাচ্ছে। উপর হয়ে ঘুমায় জয়। অন্তু দুইবার ডাকল, জয়। জয় আমির, আপনার ফোন বাজছে। গরম খুন্তি সেক দিয়ে ঘুম ভাঙাতে হবে, নাকি মরে টরে গেলেন? না, জীবিত। চোখ খুলল জয়। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে। তোমার ভাবি, কথা কও। ভ্রু জড়ায় অন্তু। নম্বর কোথায় পেলেন? সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম। মার্জিয়া কথা বলতে পারছিল না। কণ্ঠস্বর দিয়ে রীতিমতো ফুপড়ি উঠছে। অন্তু লাউড স্পিকার দিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে ভাবি? তোমার ভাই, তোমার ভাইয়ের গাড়ি অন্তু। কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্তু। কেউ একজন কেড়ে নিল ফোনটা।
ভালোভাবে বলল, অন্তু, তোর ভাইয়ের নাড়ি ভুড়ি সব রাস্তায় রাস্তায়। কোম্পানির গাড়ি ছানা বড়া হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই। অন্তিক খণ্ড খণ্ড হয়ে গেছে অন্তু। জয় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। অন্তু মেঝের উপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাট বরফের মতো শীতল মুখটাও চোখের সামনে ভেসে উঠল। অন্তুর চোখ পরিষ্কার তো? না, ঘোলাটে জলে ভরে উঠেছে। হামজা চোখ পরিষ্কার রাখতে বলেছিল। অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরওয়ালি, ঘরওয়ালি, যাচ্ছ কোথায়? অন্তু তাকাতেই চোখ বুজে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্তু হতবাক হয়ে গেল। জয় জানায়, এই বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখেছ একবারেও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি। অন্তুর কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করব কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতা সহ্য হলো না অন্তুর। ব্যাকুল হয়ে বলল, অন্তিকের দেখার মতো না, দেখে এসেছি রাতে। অন্তু তরিতাহতের মতো ছিটকে তাকায়। জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না, পরে নিস্তেজ গলায় বলল, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুই পাশে মাথা নাড়ে। জন্মের আগে কেউ অপরাধ করে না। অন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে। পাগলের মতো অল্প হাসল। আমি করেছি অপরাধ, বলছেন না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট জ্বালালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে। শিট, অপরাধ করলাম আমি। আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না। ড্যাম, ড্যাম অন মি। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে বিছানায়, আবার শুকিয়েও যায় না। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেব পছন্দ করতেন না। জয় বসল পাশে। অন্তু জিজ্ঞেস করে, আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণে চলে গেছে, গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না। অন্তিকের উপরে রাগ তোমার, ঠিক না? অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে, হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের উপর ছিল না। জানেন, তার সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি। আমার কোনো ক্ষমা নেই। জয় সিগারেটে টান দেয়। ওসব কাটাছেঁড়া দেখতে পারবে না তুমি। আচ্ছা, দেখতে যাব না ওসব। তোতা পাখিকে শেখানো বুলির মতো করে বলে অন্তু। জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাট ছাই ফেলে মেঝেতে। হামজার কল আসছে বারবার, তারা দুজন মরা বাড়ি যাবে। কত কাজ পড়ে আছে তাদের। অন্তু আস্তে করে উচ্চারণ করে, কেন? খানিকটা সময় নেয় জয়, তারপর বলে, রাজনীতি পুরোটাই একটা নীতির ভাণ্ডার ঘরওয়ালি, হোক তা দুর্নীতি অথবা সুনীতি। নীতি তো নীতি। তার মাঝে মেজর একটা নীতি কি জানো? জনগণকে কাবু রাখা। কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা। তাহলে উপায়? কিন্তু হাতে তো রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। ভয়, এটা কার্যকর। জনগণের মনে যতদিন আমাদের জন্য কলজে কাঁপা ভয় আছে ততদিন আমরা আছি। ওটা পুঁজি আমাদের। তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল। বিদ্রোহী আর রাজ প্রতিদ্বন্দ্বীরা জানের ভয়হীন হয়। তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই? থাকে এদের পরিবার। একটু থেমে বলে, আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি। অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার। তোমার ভাবি গর্ভবতী অসহায় মা। জেদ কি ভালো কিছু বয়ে আনে আরমিন? ঠোঁট একপাশে বাঁকা করে চেঁচার শব্দ করে মাথা দোলায় জয়।
অন্তু মন্ত্রপুতের মতো দুই পাশে মাথা নেড়ে সম্মতি দেয়। না, ভালো কিছু বয়ে আনে না, খুব খারাপ অবধি যায়। আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি। মনে করান তো পাপগুলো। মনে পড়ে না পাপ। তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি, কিছু তো করেছি। কি করেছি? তোমার ভয়হীনতা। হ্যান্ড প্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হামজা ভাই আর আমার পথ একটাই, গন্তব্য দুটো। বিষয়টা এমন, এক রাস্তার মিলিত মোড়ের উপর লাগোয়া দুটো বাড়ি। আমি যাব একটাতে, হামজা ভাই অপরটাতে। কিন্তু পথ তো একটাই, একই স্থানে। সেখানে তুমি একটা ব্যারিকেড, হয় সেটা সরিয়ে দিতে হবে, নয়তো আধভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে। তোমার নিজস্ব দুর্বলতা নেই, কিন্তু তোমার ভাবি মা। তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল। রেপুটেশন বলতে কিছু তো আছে। এসব কি ঠিক করেছে? না, ঠিক করেনি। অন্তু চোখ তুলে তাকায়। এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে। তুমি আমায় চেনোই কতটুকু? জয় ঠোঁট কামড়ে হাসে, আবার জিহ্বা বের করে ঠোঁট ভেজায়। আমি মূর্খ, নির্বোধ, ঠিক বলিনি? জয় হো হো করে হাসে। এই হাসিটা অবর্ণনীয়। আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে। জয় পারে। তার আনমনা চোখ, ঠোঁট ফেরে গা দুলানো হাসি, এটা তার বৈশিষ্ট্য। পাখির মতো ঘাড় নেড়ে এদিক ওদিক তাকায়। অস্থির চঞ্চল জয় আমির। সিগারেটটা ছুঁড়ে ফেলে মেঝের উপর। গতরাতে এসে গোসল করেছিল সেই মাঝরাতে। খুন করে এসে গোসল করতে হয়। হামজার জন্য গরম পানি করতে দেখেছে রিমিকে। হামজাও গোসল করেছে। অন্তু ভাবে, তার মাথায় আবল তাবল ভাবনারা আসছে। কে যেন ডাকছে, সে স্পষ্ট শুনছে। নাম ধরে ডাকছে ওকে। সাড়া দিলেই বলছে, মরে যা, যন্ত্রণা কমে যাবে। তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার। অন্তু শুধায়, মরলেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে? সে বলে, পাক্কা যাবে। তোর বাঁচার হকই তো নাই। তুই তোর বাপকে খেয়েছিস, নিজের পর্দা, ক্যারিয়ার, পরিবার, সম্মান, শান্তি, অবশেষে ভাইটাকে। সাথে কিছু অমানুষ শত্রুকেও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে। একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস। তোকে বাঁচার হককে দিয়ে রেখেছে। তাহলে মরে যাওয়াই উচিত আমার। আলবৎ তাই। জয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন, ড্রাগস থাকে। কোনোটা ওভারডোজ হলেই তুই মুক্ত। তোর মতো নির্বোধদের বাঁচতে নেই অন্তু। মুক্ত হ, ব্যথা কমিয়ে ফেল। এত যন্ত্রণা গিলে এমনিতেও সুস্থ থাকবি না। সাদা পাঞ্জাবির উপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগায় জয়। পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায়। হাতে থাকা শিকলের মতো রিসলেট খুলে কালো ঘড়ি পরে। গলার চেনটা পাঞ্জাবির গলার আড়ালে রাখে। মরাবাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত। অন্তুর নাকে আতরের ঘ্রাণ যেতেই পরিবেশ ভুলে অন্য টাইমলাইনে বিচরণ করতে শুরু করলো। সে দেখতে পায় সামনেই আমজাদ সাহেবের লাশ। চোখে সুরমা, গোলাপ জল ছেটানো হচ্ছে। আতর, কর্পূর ইত্যাদির গন্ধ আসছে। চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায়। অন্তু কেঁপে ওঠে থরথর করে। তার জন্যই হয়েছে সব। সে কি করে ফেলেছে? তার দুঃসাহস, তার লাগামহীন জবাব, তার আপোষহীন চিত্ত। ফলস্বরূপ মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুকে চির ধরায়। ওই ছোট্ট জানটা যখন দুনিয়ায় আসবে, বাবাকে পাবে না, সে কি জিজ্ঞেস করবে না, কেন আমার বাবা নেই? মার্জিয়া কি বোঝাবে না? তোর ফুপুকে জিজ্ঞেস কর, কি জবাব দেবে অন্তু? অন্তুর মনে হয় সে বোধহয় তলিয়ে যাচ্ছে কোথাও। সে কি চেতনা হারাচ্ছে? না, এতটা দুর্বল তো না সে। প্রতিবাদ, বিদ্রোহ, সত্যের সন্ধান, অন্যায়কে অন্যায় বলা, আপোষ না করে রুখে চলা, এসব কি দিল তাকে? অভিজ্ঞতা। প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না। এই তো অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল। এসব কি টাকায় পাওয়া যায়? জয়ের অনেক অভিজ্ঞতা, তারও নিশ্চয়ই হারাতে হয়েছে। অন্তু ভাবে, এরপর জয় পশু হয়ে গেছে। অন্তুও তাই হবে একদিন।
চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না। মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে, ঠিক জয়ের মতো। অন্তুর আনন্দে বুক নেচে ওঠে। সে তো খালি শিখেছে মুখ চালাতে। ক্ষমতা আসলে চোখের চাহনিতে, হাতের অস্ত্র চালনার দক্ষতায়, নীরবে উপড়ে ফেলায়। অন্তু নিজেকে অভিশাপ দেয়, পুড়ে মরে যা তুই। সেবার মনে হয়েছিল এবার বুঝি কি না কি করে ফেলবি। তোর বাপ মরেছে, টাল হয়েছিস তুই। এবার দুনিয়াটা শাসন করে ফিরবি। তোর মতো মূর্খ আর জাহিরি লোকের তো মরে যাওয়া উচিত। মরে যা তুই। নিজেকে দেওয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয়। সে হালকা হাসে। সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে। পারবে? ওরা কথা বলে না। ওদের মুখ অচল, হাত ও মাথা সচল। অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায়। খুব সুন্দর দেখাচ্ছে জয়কে, ঠিক যেন শ্যামা রাজকুমার সাদা ভূষণে। খাঁটি বনেদি পুরুষ লাগছিল। অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে, বাদের প্রতি বাদ করবি আর? অন্তুর মনে হয় আয়নার ভেতরের অন্তু সাড়া দিচ্ছে। ঘাড় নেড়ে বলছে, আমির তো করে যাব, তাতেই যান থাক আর যাক। এ মাথা নোয়ানোর নয়, জুলুমকারীদের হাতে হা মেলানোর নয়, মুখ বুজে অন্যায় সহ্য করার নয়। দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুঁড়ে মারে কাচের উপর। ঝনঝনিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাচ। এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না। অন্তু জোরে জোরে শ্বাস ফেলে। সেই অন্তুকে বলে, আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখবো। এই তুই আর তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে, সেসব আমার গেছে। তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি গায়ে। সমাজ তোকে কিছুই বলে না। তুই যে কত বেপরোয়া, তুই উজানের টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন জড়া ঢেউ, তা কেউ দেখে না। অথচ তোর মোহে, তোর নির্দেশনায় আমি নিঃস্ব, আমি কাঙাল, আমি পাগল, আমি বোকা। অন্তু চিৎকার করে চুল টেনে ধরে। ছুটে এসে হাতের কনুইতে লেগেছে এক টুকরো কাচ। ফিনকি দিয়ে রক্ত বেরোলে অন্তু সুখে শ্বাস ফেলে। কার্যকর তো ভীষণ। মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তুর কাছে। ক্ষততে যে জ্বলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল। কোনো ব্যথাই অনুভূত হচ্ছে না। চোখ বুজে আসতেই একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তুর। দেখতে অনেকটাই আমজাদ সাহেবের মতো, চোখ দুটো অন্তিকের মতো। অন্তু চমকে ওঠে। হামজা সাদা পাঞ্জাবির সাথে ধবধবে একটা টুপি হাতে নেয়। নাগরা জুতোটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে, জানাজা কয়টায়? দেরি হবে। জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনেও। ওভাবেই বেরিয়ে যাচ্ছিল। কলার ধরে পেছনে টেনে আনে হামজা। থাপড়ে মুখের নকশা বদলে দেব। শুয়োর, পাতল। বাপা দিয়ে মোড়া টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে জয়। হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কষে একটা চাপড় মারে পিঠে। পিঠ ঘষতে ঘষতে বেরিয়ে যায় জয়। হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করল অন্তিকের লাশ দাফনের। অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল। শুধু এই কারণ হলে চলতো। এটাই তো শুধু কারণ না ওকে মারার। অন্তুরা তো বাড়াবাড়ি মানা যাচ্ছিল না। ওর কারণে বাড়িতে শত্রু ঢুকে বাপমাকে মেরে বেরিয়ে গেছে। বাইরের একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে। পার্টির দুটো ছেলেকে মেরেছে। কয়েকজন চিকিৎসাধীন। অন্তু খড়ের গাদায় লাগা আগুনের মতো ঠিক ঠিক করে বাড়ছিল। জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর। এমনকি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা। সেদিন অন্তু মোস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো, মাজাহার এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে। অন্তু গিয়েছে, কথাবার্তা বলেছে। আবার সেটা স্বীকার না করে চাবি চায়। চোখে ভয় নেই, জানের মায়া নেই, থামার সম্ভাবনাও নেই। হামজা কত ধৈর্য ধরবে? রাবেয়াকে হামজা বলল, খালাম্মা, আরমিন আসলো না। পরে পাছে এসে দেখা করে যাবে। আপনারা গেলেও পারেন। নিষেধ নাকি? যান না কেন?
রাবেয়া তখন শোকে বিহল। মার্জিয়ার জ্ঞান থাকছিল না, বারবার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া, কথাও বলল না। হামজা ও জয় লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে। সেদিন কোথায় গিয়েছিলে? হামজার প্রশ্নটা চরম শান্ত। জেনে শুনে প্রশ্ন করছে তবুও মুখটা আন্তরিক। অন্তু খানিকক্ষণ চুপ থেকে বলে, ঝন্টু কাকার ছেলে মাজাহার নিয়ে গিয়েছিল। তুমি গেলে সাথে? তো কি মারামারি করার ছিল রাস্তায়? তাছাড়া সে উপকার করেছিল আমার, কৃতজ্ঞতা কাজ করছিল তখন। হামজা মসৃণ হাসল। এক হাতে সে জয়ের চুলে হাত বোলাচ্ছে, পায়ের উপর পা তুলে বসা। কালচে খয়েরি ফতুয়ার সাথে সাদা পাজামা, আভিজাত দাম্ভিক চেহারা, ঘরে পরার কালো চামড়ার স্যান্ডেল। নেতাগিরি মানায় হামজার সাথে বেশ। অন্তু মুচকি হাসে। আপনার হাসি সুন্দর মেয়র সাহেব, যে কেউ বিভ্রান্ত হবে এতে। জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফার মাথায় নকশার উপর। সে টিভি দেখছে। ইংরেজি সিনেমা চলছে, হরর সাইফাই মুভি প্যান্ডোরাম। ভয়ানক সব সাউন্ড দৃশ্য। সে চোখ বড় করে গিলছে। অন্তুর কথা শুনে ঘাড় ফেরালো। এই চেংড়ি, মুখ সামলে, তোর ভাসুর লাগে। মানিস বা না মানিস, খারাপ নজর দিবি না। আমি এখনো জীবিত। অন্তু কোনো জবাব দেয় না। অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এই বাড়িতে বড়ই অকার্যকর। নিজের বাপ মা মরায় যে মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি, শুধু ভেতরে পুড়েছে বোধহয়। তাদের কাছে আশা করতে নেই শোক। অন্তু আজকাল চেষ্টা করে সেই রকম হতে। হামজা বলল, এরপর? ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন সীমান্তকে এই বাড়িতে মারা হয়েছে কিনা। ভ্রু চেয়ে মাথা নাড়ে হামজা। আমি বললাম আমার সামনে। বলে দিলে? হামজা হেসে ফেলল। গম্ভীর মানুষ হুটহাট হাসলে ভালো লাগে না, ভয়ানক লাগে। অন্তু হাসল না। মুখের আকৃতির একটু পরিবর্তন হলো না। সে বলল, হ্যাঁ বলে দিলাম। আব্বু কি বলতো জানেন? বলতো, অন্তু, সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো? আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয়। অনেক খুঁজেও না পেয়ে বললাম, তুমি বলো আব্বু। আব্বু বলতো, যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে। এরপর আমিও শিখলাম, আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগরে দিতে হবে। তবে এখন আমি ভয় পাই, আর এসব করব না। ভয় পাও? দাঁতে জিহ্বা ঠেকায় হামজা। অন্তু হাসে। পাই তো। আপনাকে পাই, জয় আমিরকে পাই। পাবো না কেন বলুন তো? এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছি আমি। আপনারা এতদিনের রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন, তাই সেসব বাদ। আমি ভালো হয়ে যাব। আর দুই একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম, আর নেই। এবার বা কার পালা আসবে? তার চেয়ে চুপচাপ মেনে নেওয়া কি ভালো না? ওখানে তারপর কি হলো? ঝন্টু সাহেব বললেন তুমি সাক্ষী দেবে। আমি বললাম, এরপর আমায় বাঁচাবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও, বরং ওই বাড়ির বউও। আরও অনেক কিছুই জানো ওই বাড়ির ব্যাপারে, সেই সবও বলবে। এর বদলে ঝড়ঝাপটা আসবে, আমি সামলে নেব। জয় এই পর্যায়ে চট করে বলে উঠল, সম্বন্ধীর নাতি আমার। আমার বউ সাক্ষী দিলেই ব্যাটাশালারা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলত। শালা অ্যাবর্টেড। অন্তু বলল। আমি হেসে বললাম, ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না, নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না। এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না, আমাকে সামলে নেবেন? ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করছিলেন বোধহয়, কিন্তু কিছুই বললেন না। এতে খালি আমার একটা উপকার হলো, আর একটা নতুন শত্রু জোগাড় হলো। জয় হো হো করে হেসে ওঠে। হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসল। অন্তু উদাস হবার ভান করে বলল, নিজেকে আজকাল মাফিয়া মনে হয়।
ওদেরও মনে হয় একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না, শুধুই আমার মুখের জন্য। শ্যাঁ। রিমি কিছু নাস্তার শরবত দিয়ে বসলো পাশের সোফায়। অন্তু চুপচাপ চেয়ে থাকে জানালার বাইরে, আনমনা দৃষ্টি। চোখ দুটো ঘোলা হয়ে আবার পরিষ্কার হয়। সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে। বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না। এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির? হামজার বাড়ি ফিরতে রাত হয়। জয় বাড়ি ফিরেছে বিকেলে। গোসল করে বের হলে রিমি ঘরে খাবার দিয়ে এসেছে। অন্তু তুলির ঘরে ঢুকল। তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে। আজকাল কোয়েলের সবটুকু যত্নও তরুর। তার কাছে প্রায় রোজই ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোকজন। তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল, এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এই বাড়ির লোকই সীমান্তর খুনটা করেছে। কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না। গতরাতে শোনা গেল হামজা তার এক পার্টির গুপ্ত কালপ্রিটকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি। আর ফাঁক নেই তাকে সন্দেহ করার। কালপ্রিট স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জেরে। কেস ডিসমিস। ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দ্বারকাক। মাঝা শুধু ফনা তোলা সাপের মতো ফুঁসে বেড়াচ্ছে চারদিকে। এখন কেস চলছে বাপ মা মরার। হামজা খুব লড়ছে, নয়তো সন্দেহ করে বসবে পাবলিক। বাপ মার খুন হলো তবু থানা কাচারিতে দৌড়াদৌড়ি নেই। সে দৌড়াচ্ছে, অথচ কালপ্রিটকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না। তাকে তার প্রয়োজন, জয়ের প্রয়োজন। অন্তু তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল, আমার একটা উপকার করবে? কেন করব তোমার উপকার? গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না। অন্তু হাসল মৃদু। অকারণেই? তরু চুপ। সে চারদিক দেখছে, জানছে। অন্তু সেই লুব্রিকেন্ট যে আশায় এই বাড়ির বদ্ধ জানালার মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতে শুরু করেছে। অন্তু বলল, আমার সাথে যাবে? কোথায়? আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি? হেয়ালি করবে না। আচ্ছা, করব না। তরু দাঁড়ালো না, ভেতরে চলে গেল চুপচাপ। অন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে, ঘাড় ফেরায় না। তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, দ্রুত তৈরি হবে, হাত ধুয়ে নি আমি। আলতো হাসে অন্তু। এই বারান্দা থেকে বাড়ির পেছনটা দেখা যায়। বিশাল ডোবা ওই সামনে, কালো কাদামাটি বেশি তাতে পানির চেয়ে। হামজাও জয়কে দেখে আন্দাজও করা যায় না ওরা এত গভীর। ছিচকে রসিক আর অল্প স্বল্প দাপুটে নেতাই লাগত কেবল। জয় খাচ্ছিল। কোয়েল বারবার প্লেটের উপর হাত চালাচ্ছে। আমার চকলেট দিয়ে তারপর খাও। জয়, ও জয়, 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 আমার কথা শোনো। জয় এতক্ষণে মাছের কাঁটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে। ক সম্বন্ধীর চেংড়ি, কি সমস্যা তোর? ওই ভাবি শালির মেয়েকে বলি, আমি বাঙালি তবে মাছে ভাতে না। ও শালি, আমারে মাছ দিয়েন না, মাছের বালডা আমি বাঁচতে পারি না। আমারে দিয়েন না, ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে। তবুও মাছের কাটা বাছার শেষ হয় না। কোয়েল জোর করে খামচি দিয়ে ধরল জয়ের হাত। আমার চকলেট দাও। বাংলা ভাষার সাথে জোচ্চুরি করছিস বেঈমান? তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত। চকলেট কি? চকলেট বল। মামা, ও থুক্কু, আমাকে তো আবার কেউ বালের দামটুকুও দেয় না। কজে জয়, চকলেট দাও, চকলেট। অন্তু রুমে ঢুকতে ঢুকতে শুধরে দিল, চকলেট কোনো বাংলা শব্দ না। দেখো, আরেক বেঈমান হাজির। এ আবার দেশের সাথে না, স্বয়ং ঘরের স্বামীর সাথে বেঈমানি করা বেঈমান। অন্তু কিছুক্ষণ এমনভাবে ইতস্তত করল যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে। জয় বলল, এমনি তো মুখটা হাওড়ার ব্রিজের মতো, এখন এমন লাউডগা সাপের মতো কুঁচকে যাবার কি হলো? কি সমস্যা? আমার কিছু টাকা লাগবে। অন্তর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয়ের একটু হাসিই পেল। তাছাড়া আজ তার মনটাও ভালো।
জিজ্ঞেস করল, কি দরকার? সব দরকার বলা যায় না। ফার্মেসির দোকান তো আছে আশেপাশে, তাই না? আমাকে বলো, আমি এনে দিচ্ছি, অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই। তা যদি হতো তো করতাম নিশ্চয়ই। টাকা দেবেন কিনা বলুন। তোমাকে টাকা পয়সা দিয়ে পুষে আমার কি লাভ? লস প্রজেক্টে মাল ঢালতেছি। অন্তু আর কথা বলল না। জয় সোফার উপর ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলল, ওখান থেকে নাও। মাত্র 20টা টাকা অন্তু বের করে নেয় হাতে। তবুও মনে হলো তার হাত কাঁপছিল, শিরশির করে কাঁপছিল। চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখতে মাখতে বলল, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফিরল, অকপটে বলল, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায় না। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্ক রেখার উপর দৌড়ে কতদূর পৌঁছা যায়। মানুষের জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলোর